এখন দেখবো দ্রাব্যটা এবং দ্রাব্যটা গুণফল কি। তো মূলত দ্রাব্যটা মানে হচ্ছে, ধরো আমি একটা পাত্র নিলাম এবং এই পাত্রের মধ্যে 1 লিটার কি আছে, দ্রাবক আছে। দ্রাবক এটাকে আমরা পানি ধরে দিতে পারি, পানি। তাহলে এই দ্রাবকের মধ্যে যদি আমি সোডিয়াম ক্লোরাইড দ্রব অ্যাড করি, তাহলে এই দ্রব প্লাস দ্রাবক মিলে কি হয়, দ্রবণ তৈরি হয়। তাহলে যে দ্রবণটি তৈরি হবে এবং সেই দ্রবণটি যদি সম্পৃক্ত হয়, তখন মূলত তাকে বলা হচ্ছে কি, ওই দ্রাবকের দ্রবটির দ্রাব্যতা। অর্থাৎ 1 লিটার কোন একটি জলীয় দ্রাবকের মধ্যে যত গ্রাম দ্রবণত দ্রবীভূত থাকলে সেটি সম্পৃক্ত হবে, দ্রাব্যটা মূলত সম্পৃক্তই হয়। যদি সম্পৃক্ত হয় তখন ওইটা হচ্ছে কি, তার দ্রাব্যতা। এখন ধরে নিলাম 1 লিটার পানির মধ্যে আমি কিছু পরিমাণ বা 1 চামচ সোডিয়াম ক্লোরাইড এখানে অ্যাড করলাম। প্রথমে যখন 1 চামচ সোডিয়াম ক্লোরাইড এখানে অ্যাড করব বা খাবার লবণ অ্যাড করব, দেখবা ওটা কি গলে যাচ্ছে। আবার যখন অ্যাড করবা ওইটাও গলে যাচ্ছে। এভাবে বারবার যদি সোডিয়াম ক্লোরাইড যোগ করা হয়, এক সময় দেখবা এই সোডিয়াম ক্লোরাইডটা আর কি এখানে গলে যাচ্ছে না। ঠিক যে পরিমাণ সোডিয়াম ক্লোরাইড এখানে 1 লিটার পানির মধ্যে দ্রবীভূত থাকলে সেটি পুরোটা এই পানির মধ্যে দ্রবীভূত হবে বা গলে যাবে। ঠিক সেই পরিমাণ দ্রবীভূত থাকলে এই দ্রবণটিকে বলা হচ্ছে সম্পৃক্ত দ্রবক। সেজন্য 1 লিটার দ্রাবকের মধ্যে যত গ্রাম দ্রবমূলত দ্রবীভূত থাকলে সেটি কি হয়, সম্পৃক্ত হয়। এটাই দ্রাব্যটা। বাট এটাকে আবার অন্যভাবে সংজ্ঞায়িত করা যায়। এখানে লিখছি পানিতে আয়নিত যৌগের, আয়নিত যৌগের মানে হচ্ছে কি, সোডিয়াম ক্লোরাইডকে যদি এখানে যোগ করা হয়, সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়ন আকারে ভেঙে যাবে, ওটাকে বলা হয় আয়নিত যৌগের। পানিতে আয়নিত যৌগের প্রতি লিটার, এই যে 1 লিটার দ্রবণে উপস্থিত মোল পরিমাণ, মোল বলতে কি বোঝাচ্ছে, সোডিয়াম ক্লোরাইড উপস্থিত মোল পরিমাণ বা গ্রাম পরিমাণকে ওই যৌগের দ্রাব্যতা বলে। দ্রবণে উপস্থিত ক্যাটায়ন, ক্যাটায়ন মানে হচ্ছে সোডিয়াম প্লাস এবং অ্যানায়ন ক্লোরিন মাইনাস, দ্রবণে উপস্থিত ক্যাটায়ন ও অ্যানায়নের মোলার ঘনমাত্রার গুণফলকে, দ্যাট মিন্স এখানে সোডিয়াম প্লাস এর ঘনমাত্রা এবং ক্লোরিন মাইনাস আয়নের ঘনমাত্রার যে গুণফল, তাকে বলা হচ্ছে দ্রাব্যতার গুণফল। এবং এই দ্রাব্যতার গুণফলকে কি দ্বারা প্রকাশ করা হয়, কেএসপি। এখানে এসপি মানে হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট, সলিউবিলিটি, সলিউবিলিটি প্রোডাক্ট বলা হয় এসপি, সলিউবিলিটি প্রোডাক্ট। তাহলে দ্রাব্যতার গুণফলকে আমরা কেএসপি দ্বারা প্রকাশ করি। এখন দেখো আয়নিক গুণফল। আয়নিক গুণফলটা এখানে সম্পৃক্ত হতে পারে, অসম্পৃক্ত হতে পারে, বাট দ্রাব্যতা কি হবে, সবসময় সম্পৃক্ত হয়। তাহলে বলা হচ্ছে সম্পৃক্ত ও অসম্পৃক্ত যে কোনো দ্রবণের ক্ষেত্রে উভয় আয়ন, এখানে উভয় আয়ন বলতে কি বোঝাচ্ছে, উভয় আয়ন মানে হচ্ছে যে যৌগটিকে ভাঙলে ক্যাটায়ন এবং অ্যানায়ন পাওয়া যায়, ওই দুটি আয়নকে বলা হচ্ছে উভয় আয়ন। উভয় আয়নের মোলার ঘনমাত্রার গুণফলকে আয়নিক গুণফল বলে এবং তাকে কেআইপি দ্বারা প্রকাশ করা হয়। কেআইপি, আইপি মানে হচ্ছে আয়নিক, বলা হয় আয়নিক প্রোডাক্ট, আয়নিক প্রোডাক্ট। এ হচ্ছে আমাদের কেএসপি এবং কেআইপি বা দ্রাব্যতা গুণফল ও আয়নিক গুণফল। এখন আমরা দেখব কোন একটি যৌগের, কোন একটি যৌগের মধ্যে বা কোন একটি যৌগকে ভেঙে ফেললে যে আয়নগুলো উৎপন্ন হয়, এই আয়নগুলোর দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফলটা মূলত বেসিক যে পার্থক্যটা কিভাবে নির্ণয় করা যায়। তাহলে একটা উদাহরণ দিয়ে দিই। ধরে নিলাম আমি একটা পাত্রের মধ্যে, এখানে কিছু পরিমাণ পানি আছে, না পানি আছে, এখানে কি করলাম, আমি অ্যালুমিনিয়াম সালফেট দ্রবীভূত করলাম এবং এই অ্যালুমিনিয়াম সালফেটকে ভাঙলে অ্যালুমিনিয়াম 3+ এবং সালফেট 2- আয়ন পাওয়া যাবে। তাহলে এই অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল আমরা বের করে দেখবো এবং তাদের মধ্যে বেসিক যে পার্থক্যটা কি ওটা আমরা দেখব। তাহলে অ্যালুমিনিয়াম সালফেট, এখানে উদাহরণ দিয়ে দিই, উদা এক, উদা এক।
অ্যালুমিনিয়াম সালফেট তাকে যদি ভেঙে ফেলা হয় তাহলে দ্রবণের মধ্যে অ্যালুমিনিয়াম 3+ এবং হচ্ছে সালফেট 2- উৎপন্ন হবে। যদি ব্যালেন্স করা হয় এখানে অ্যালুমিনিয়াম 2 মোল, তার এখানে 2 দিলাম, আর এখানে কত সালফেট 3, তাহলে 3 দিয়ে দিলাম। এখন এই বিক্রিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে এখানে মোল সংখ্যা 1টি, অ্যালুমিনিয়াম সালফেটের মোল সংখ্যা 1টি, এখানে অ্যালুমিনিয়াম 3+ এর মোল সংখ্যা 2 আর সালফেটের মোল সংখ্যা 3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এখানে মূল যে যৌগটি অ্যালুমিনিয়াম সালফেট এর দ্রব্যটা যদি S হয়, এটা কত হবে 2S হবে, আর এটা কত হবে 3S হবে, 3S। তাহলে এখানে তার আমরা আয়নিক গুণফল বা দ্রব্যতার গুণফল বের করতে পারি। আমরা লিখব সুতরাং অ্যালুমিনিয়াম সালফেট এর দ্রব্যতা গুণফল, দ্রব্যতা গুণফল তাকে আমরা KSP দিয়ে প্রকাশ করি। KSP ইকুয়াল টু, দেখো এই যে অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা বা দ্রব্যতা হচ্ছে কত, এখানে 2S, 2S, এরপর সালফেট 2- এর দ্রব্যটা হচ্ছে কত 3S। এর সাথে এক্সট্রা আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে কি এখানে অ্যালুমিনিয়াম এর সহগ কত 2, এর সহগটা কি হয়ে যায় এখানে পাওয়া হয়ে যাবে যত উপযুক্ত ঘনমাত্রার যে গুণফল, আর এখানে কত হবে এখানে সহগ কত 3, এই সহগটা এখানে পাওয়া হয়ে যাবে, তাহলে 3 দিয়ে দিব। তাহলে যদি হিসাব করা হয় এখানে হচ্ছে 4S² ইন্টু 27 তাহলে 4 7 28, 4 8, তাহলে 10, 108 S⁵, এটা হচ্ছে KSP। সুতরাং এর KSP ইকুয়াল টু কত 108 S⁵। এখন এই যোগের ক্ষেত্রে যদি আমরা আয়নিক গুণফল বের করি, তার আয়নিক গুণফল অ্যালুমিনিয়াম সালফেট এর আয়নিক গুণফল, আয়নিক গুণফল তাকে কি দ্বারা প্রকাশ করি আমরা KIP। এবার একটু লক্ষ্য করো, আমরা যখন দ্রব্যটা গুণফল হিসাব করেছি তখন হচ্ছে এখানে 2S 3S পুরোটাই নিয়েছিলাম, বাট যখন আমরা আয়নিক গুণফল হিসাব করব তখন এখানে 1 মোল অ্যালুমিনিয়ামের যে দ্রব্যটা ওটা নিব, অর্থাৎ এখানে 2 কাউন্ট করব না, এখানে হচ্ছে 3 আমরা কাউন্ট করব না, তাহলে এখানে কি হবে বলতো S হবে, আর এখানে কত হবে S হবে, কিন্তু এখানে অ্যালুমিনিয়াম 3+ এর সহগ কত 2, এই সহগটা কিন্তু আবার পাওয়া হয়ে যাবে 2, আর এখানে সহগ কত 3। তাহলে দুটির মধ্যে বেসিক যে পার্থক্য কি সেখানে হচ্ছে এখানে দ্রব্যটা গুণফল যখন নেওয়া হয় তখন এখানে যত মোল অ্যালুমিনিয়াম বা ক্যাটায়ন থাকবে সবগুলো ক্ষেত্রে তার দ্রব্যটা নিতে হবে, এবং এখানে যত মোল অ্যানায়ন থাকবে সবগুলোর ক্ষেত্রে কি তার দ্রব্যটা নিতে হবে। কিন্তু যখন আমরা আয়নিক গুণফল বের করে নিব তখন কেবল যে আয়নগুলো উৎপন্ন হয় সেগুলো একটি করে, অর্থাৎ একটি অ্যানায়ন এবং একটি ক্যাটায়নের ক্ষেত্রে তার দ্রব্যতা নিব, কিন্তু সহগটা কি হয়ে যাবে পাওয়ার হয়ে যাবে। এটি হচ্ছে বেসিক পার্থক্য। তাহলে এখানে কি লেখা থাকে S⁵। সুতরাং KIP ইকুয়াল টু কত S⁵, এটি হচ্ছে এর কি দ্রব্যতা গুণফল এবং আয়নিক গুণফল। এখন মাঝে মধ্যে প্রশ্ন আসতে দেখা যায় কখন দ্রব্যতা গুণফল এবং আয়নিক গুণফল পরস্পর সমান হয়। আমরা একটা এক্সাম্পল দিই, তখন ব্যাপারটি ভালোভাবে বুঝে যাবে। আরেকটা এক্সাম্পল দিলাম, এক্সাম্পল 2। ধরে নাও সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ, তাকে যদি ভেঙে ফেলা হয় কি পাওয়া যায় সোডিয়াম প্লাস এবং Cl- আয়ন পাওয়া যায়।
এখন সোডিয়াম ক্লোরাইড মূল যে যৌগটি এর দ্রাব্যতা যদি S হয়, এটাও S হবে, এটাও কি হবে? S হবে, এটাও S। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং সোডিয়াম ক্লোরাইড এর KSP বা দ্রাব্যতা গুণফল ইকুয়াল টু কত? এখানে হচ্ছে S ইন্টু S পাওয়ার 1 পাওয়ার 1, এখানে 1 1 লেখার দরকার নাই, তাহলে কত হবে? S স্কয়ার। যেহেতু এখানে উৎপন্ন সোডিয়াম এবং ক্লোরিনের মোট সংখ্যা 1 1 করে, সুতরাং এখানে পাওয়ার 1 1 S স্কয়ার হয়ে যাবে। অনুরূপভাবে সোডিয়াম ক্লোরাইড এর KIP ইকুয়াল কত? দেখো তো, এর দ্রাব্যটা কত? S, এর দ্রাব্যটা কত? S, তাহলে কত হবে? S স্কয়ার। এবার দেখো সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে KSP S স্কয়ার, KIP কত? S স্কয়ার। এখানে কি দুটি পরস্পর সমান হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে কোন একটি যৌগকে বিশ্লেষণ করার পর বা কোন একটি যৌগ ভেঙে যাওয়ার পর যদি উৎপন্ন প্রত্যেকটি আয়নের মোট সংখ্যা 1 1 হয়, সোডিয়ামের 1 ক্লোরিনের 1, যদি প্রত্যেকটি ক্যাটায়ন এবং অ্যানায়নের কি সংখ্যা? মোট সংখ্যা 1 1 হয়, তখন তার দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল কি হয়? পরস্পর সমান হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? নোট কোন যৌগকে আয়নিক বিশ্লেষণের পর উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নের মোট সংখ্যা 1 হলে, 1 হলে তার KSP ও KIP কি হবে? একই হবে বা পরস্পর সমান হবে, একই হবে বা পরস্পর সমান হবে। এ হচ্ছে দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল, তখন সমান হয় তার শর্ত। এখন আমরা দেখব দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফলের মধ্যে সম্পর্ক। দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফলের মধ্যে সম্পর্ক। অর্থাৎ KSP ও KIP এর মধ্যে সম্পর্ক, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অডপটেপ জাতীয় যখন আমরা কত ম্যাথ করব, তখন এই KSP এবং KIP অবশ্যই লাগবে এবং এগুলো মনে রাখতে হবে। আর প্রায় প্রতি বছর বিভিন্ন বোর্ডে KIP এবং KSP সম্পর্কিত গাণিতিক প্রবলেম আসতে দেখা যায়। সুতরাং এই সমস্ত গাণিতিক সমস্যাগুলো ভালোভাবে করতে হলে আমাদের এই প্রভাবটা করতে হবে। নাম্বার 1, যদি KIP is greater than KSP হয়, অর্থাৎ দ্রবণের উৎপন্ন আয়ন সমূহের আয়নিক গুণফল এবং দ্রাব্যতার গুণফল বের করার পর যদি আয়নিক গুণফলটা দ্রাব্যতার গুণফলের তুলনায় বেশি হয়, তখন কি হবে? তখন পদক্ষেপ পড়বে। এরপর নাম্বার 2, যদি KIP ইকুয়াল টু KSP হয়, তখন দ্রবণটি কি হবে? সম্পৃক্ত হবে। এরপর নাম্বার 3, যদি KIP is less than
কেএসপি হয়, তবে পদক্ষেপ পড়বে না, পদক্ষেপ পড়বে না। এ হচ্ছে কেএসপি এবং কেআইপি এর মধ্যে সম্পর্ক। আমরা নেক্সট কেআইপি এবং কেএসপি সম্পর্কিত গাণিতিক সমস্যা সমাধান করব।